আসসালামু আলাইকুম। আজ নেক্সট ক্লাস। আজ পড়াবো খুব ইম্পর্টেন্ট পড়া এবং ভালো করে বোঝার চেষ্টা করতে হবে হ্যালো অ্যালকেনের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা কি আগে জানবো। যেমন আমরা বলেছিলাম যে হ্যালো অ্যালকেনের একটা উদাহরণ দিচ্ছি, মিথাইল এর সঙ্গে একটা হ্যালো অ্যালকেন পরমাণু, তো এর সঙ্গে হ্যালোজেন দিলাম। তো আমরা কি করবো, যে কার্বন থেকে হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে কি করবে, এই হ্যালোজেন পরমাণু নিজের দিকে কি করবে, ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতাটা থাকবে। তাহলে কি হবে, এটা ডেল মাইনাস হবে, এটা ডেল প্লাস, অর্থাৎ কার্বন পরমাণু আংশিক ধনাত্মক চার্জগ্রস্ত হচ্ছে। তাহলে এই অবস্থায় যদি থাকে তাহলে আমার কি হবে, যে কোনো একটা নিউক্লিওফাইলকে NU তে প্রকাশ করলাম, কারণ এটা ইলেকট্রন ঘনত্বটা বেশি আছে। তাহলে নিউক্লিওফাইল কাকে বলবো, যে কোনো একটা অণু কি করবে, যে কোনো ইলেকট্রন ঘাটতি সম্পন্ন পরমাণুকে কি করবে, অ্যাটাক করার চেষ্টা করবে। আর নিউক্লিওফাইলের কাছে কি থাকবে, ইলেকট্রন ঘনত্ব বেশি থাকবে। আর ইলেকট্রন ঘনত্ব বেশি থাকলে তো কি করবে, কোনো একটা কার্বোক্যাটায়ন অর্থাৎ ইলেকট্রন ঘাটতি সম্পন্ন পরমাণুকে কি করবে, অ্যাটাক করবে। তাহলে এখানে কি হয়েছে, কার্বন পরমাণু ইলেকট্রনের ঘাটতি ঘটেছে, আর এখানে কি হয়েছে, হ্যালোজেন মৌলের পরমাণু ইলেকট্রনটাকে তড়িৎ ঋণাত্মকতা অনুযায়ী নিজের দিকে টেনে নিয়েছে। তাহলে হ্যালোজেন পরমাণু থেকে উচ্চ শক্তি সম্পন্ন কোনো নিউক্লিওফাইল কি করবে, কার্বোক্যাটায়নকে অ্যাটাক করবে। তারপর হ্যালোজেন পরমাণু তার নিজের দুটি ইলেকট্রন নিয়ে কি করবে, বেরিয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি বিক্রিয়াটা কিরকম দেখাবে, যদি আমার এরকম থাকে হ্যালোজেন মৌল থাকে, তাহলে হলো আমার এটা কি আছে, হাইড্রোজেন বা মিথাইল একটা ক্লোরাইড দিলাম। তাহলে এখানে আমি যদি মিথাইল ক্লোরাইড নিই, তাহলে এটা কি হবে, এই ক্লোরিন পরমাণু যেদিকে ইলেকট্রন টানবে, তাহলে এটা কি হবে, ডেল মাইনাস, আর এটা ডেল প্লাস। তাহলে এটা কার্বোক্যাটায়ন তৈরি হলো। আর এই ক্লোরিন পরমাণু থেকে কোনো একটা নিউক্লিওফাইল, মানে উচ্চ শক্তি সম্পন্ন নিউক্লিওফাইল, এর থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ আছে, তাহলে কি করবে, বিপরীত দিক থেকে একটা বা সামনের দিক থেকে অ্যাটাক করবে। তখন কি হচ্ছে, ক্লোরিন পরমাণু হ্যালোজেন মৌলটা এই প্রধান অর্থাৎ সাবস্ট্রেট গ্রুপ থেকে বেরিয়ে যাবে। আর অ্যাকচুয়ালি হচ্ছে দেখা যাচ্ছে যে আমার কি হচ্ছে, যে CHH থাকলো, আর এখানে কি করছে, এই কার্বন ক্যাটায়নের সঙ্গে কি করছে, একটা প্রসঙ্গ গঠন করছে, তখন আমার নিউক্লিওফাইলের সঙ্গে একটা বন্ধন গঠন করছে। তাহলে এবার হলো আমার কি হলো, যে Cl মাইনাসটা তার ইলেকট্রন নিয়ে বেরিয়ে গেল। তাহলে এই বিক্রিয়াটাকে বলা হয় নিউক্লিয় প্রতিস্থাপন বিক্রিয়া। এবার আমি জানবো যে লিভিং গ্রুপ। তাহলে লিভিং গ্রুপ কাকে বলবো, কোনো একটা সাবস্ট্রেট থেকে, এটাকে বলে প্রধান বিক্রিয়ক বা সাবস্ট্রেট বলবো, এই কোনো একটা সাবস্ট্রেট থেকে যে হ্যালোজেন মৌলটা অর্থাৎ হ্যালোজেন থেকে হ্যালোজেন মৌলটা কি হবে, অপসারিত হয়ে যাবে। লিভ মানে ত্যাগ করা, অর্থাৎ বেরিয়ে যায়, সেই কি করবে, হ্যালোজেন মৌলের পরমাণুটাকে বলবো লিভিং গ্রুপ। তাহলে এখানে ক্লোরিন পরমাণু কি, ক্লোরিনের আয়নটা হলো লিভিং গ্রুপ। তাহলে লিভিং গ্রুপের ক্রমগুলো আমরা জানবো। সাধারণত হ্যালোজেন মৌলগুলো আমার লিভিং গ্রুপের ভালো দেখাবে। তাহলে কি হচ্ছে, লিভিং গ্রুপ সব থেকে হলো I মাইনাস, তারপরে আমার কি হচ্ছে ব্রোমিন মাইনাস, ক্লোরিন মাইনাস, তারপর ফ্লোরিন মাইনাস। মানে সব থেকে ভালো লিভিং গ্রুপ হলো আয়োডিন, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন, তারপর ফ্লোরিন। কেন, কারণ আমি যদি দেখি যে একটা কার্বন আর আয়োডিনের মধ্যে কি আছে, একটা যদি বন্ড থাকে, তাহলে একই রকম ভাবে যদি কার্বন ব্রোমিনের যদি থাকে, কার্বন ক্লোরিনের ক্ষেত্রে থাকে, কার্বন আর ফ্লোরিনের মধ্যে থাকে, তাহলে কি হচ্ছে, যে কার্বন আর আয়োডিনের মধ্যে কি আছে, বন্ধন দৈর্ঘ্য বেশি। এর তুলনায় কি হবে, এদের বন্ধন, আমরা যদি বন্ধন দৈর্ঘ্যের অনুযায়ী যদি সাজাই, বন্ধন ক্রম অনুযায়ী যদি সাজাই, তাহলে কি হবে, কার্বন আয়োডিন, অর্থাৎ আমি হ্যালো অ্যালকেন অনুযায়ী যদি সাজাই, একই রকম ভাবে যদি কার্বন, তারপরে কি হবে ব্রোমিন, তারপরে কার্বন ক্লোরিন, তারপরে কার্বন ফ্লোরিন। তাহলে এখান থেকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আয়োডিনের কি করব, যে এদের তুলনায় আকারটা বড়, তার মানে কি হচ্ছে, যে আকার বড় হলে তার বন্ধন দৈর্ঘ্যটা অটোমেটিক বেড়ে যাবে, আর বন্ধন দৈর্ঘ্য বড়লে কি হবে, বন্ধন শক্তিটা কমে যাবে। আমরা কি জানি যে বন্ধন দৈর্ঘ্য ভ্যারি অ্যাজ 1 বন্ধন শক্তি, বন্ধন শক্তি, অর্থাৎ যার যত বন্ধন দৈর্ঘ্য বেশি তার তত বন্ধন শক্তি কম।
তাহলে যদি বন্ধন শক্তি কমে যায়, এদের মধ্যে কি হবে, বন্ধন শক্তিটা কমে যাবে, তাহলে কি হবে, তাড়াতাড়ি এটা ভাঙতে পারবে, ব্রেক করতে পারবে, তাহলে কি হবে, আয়োডিনটা সহজে বেরিয়ে যেতে পারবে। আর এখানে সবথেকে ফ্লোরিন পরমাণু হচ্ছে কার্বন ফ্লোরিন, অর্থাৎ মিথাইল ফ্লুরাইডের ক্ষেত্রে ফ্লোরিন এবং হ্যালোজেন মনোটা সবথেকে খারাপ লিভিং গ্রুপ। কেননা কারণ এটা বিক্রিয়ায় অংশগ্রহণই করে না, কারণ এর কি হলো যে সহজে এর বন্ডটা কি হবে, খুবই কঠিন, কারণ এর মধ্যে কিন্তু সহজে বের হতে পারে না, কারণ বন্ড ডিসটেন্স আছে লিভিং গ্রুপ হিসেবে খুবই খারাপ, বলতে এর সহজে বের করতে পারে না। তাহলে আমরা কি হবে, এই জন্য আমি কি করেছি, লিভিং গ্রুপের ক্রম অনুযায়ী দিয়েছি যে I মাইনাস Br মাইনাস Cl মাইনাস F মাইনাস। ওকে, তাহলে আশা করি লিভিং গ্রুপটা বোঝা গেছে। হ্যালো অ্যালকেনের একটা কাঙ্ক্ষিত ক্রম যদি দেখা যায়, তাহলে কাঙ্ক্ষিত মানে আশা করা যায় CH3Cl CH3Br CH3I, কিন্তু প্রকৃতপক্ষে এর বন্ধন ধ্রুবতার ক্রমটা হয়ে যাবে বন্ধন ক্রম হবে, অর্থাৎ ভালো লিভিং গ্রুপ অনুযায়ী সাজাবো। তাহলে R বন্ড I গ্রেটার দ্যান R Br গ্রেটার দ্যান R Cl, তাহলে প্রকৃতপক্ষে আমার আয়োডিনে থাকবে, কারণ কি অনুযায়ী, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অনুযায়ী। তাহলে আমরা জানবো যে নিউক্লিয় প্রতিস্থাপন বিক্রিয়াটা জানলাম। নিউক্লিওফিলিককে সাধারণত ইংরেজি অক্ষর SN দ্বারা প্রকাশ করা হয়, আগে ডান দিকে N লেখা হয়, তারপরে কি হয়, বাম দিকে S লেখা হয়, কারণ N ফর নিউক্লিওফিলিক, S ফর সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন মানে প্রতিস্থাপন, আর রিঅ্যাকশন মানে বিক্রিয়া। তাহলে SN-টা কি, SN বিক্রিয়া সাধারণত কি হয়, যে এটাকে আমরা সাধারণত দুইটা শ্রেণীতে ভাগ করা হয়, একটা SN1 আর একটা হলো SN2। তাহলে কোন একটা হার নির্ণায়ক থাকে, তাহলে যতটা কণা, অণু বা পরমাণু অংশগ্রহণ করে তার সংখ্যাটাকে বলা হয় মলিকুলারিটি বা আণবিকতা। তাহলে যার যত মলিকুলারিটি হবে, যদি মলিকুলারিটি বা আণবিকতা 1 হয় তাহলে কি হবে, তখন বিক্রিয়াটাকে বলবো SN1 বিক্রিয়া, আর মলিকুলারিটি যদি 2 হয় তাহলে SN2 বিক্রিয়া। তাহলে বোঝার চেষ্টা করতে হবে, আমি বললাম যে একটা বিক্রিয়ক A প্লাস B, তাহলে একটা বিক্রিয়াজাত পদার্থ, এটাকে নিলাম বিক্রিয়ক, এটাও নিলাম বিক্রিয়ক, C হলো বিক্রিয়াজাত পদার্থ। তাহলে বিক্রিয়ক, তাহলে হার নির্ণায়ক ধাপে এই পুরোটাকে বলা হয় হার নির্ণায়ক ধাপ। তাহলে হার নির্ণায়ক ধাপে কটা পরমাণু অংশগ্রহণ করছে, তাহলে A একটা আর একটা B একটা। তাহলে যতটা কণা, অণু, পরমাণু অংশগ্রহণ করবে তার সংখ্যাটাকে বলা হয় মলিকুলারিটি বা আণবিকতা। এই কথাটা ভালো করে বুঝতে হবে। তার আমি লিখে দিচ্ছি, কোন হার নির্ণায়ক ধাপে যতটা অণু, পরমাণু বা আয়ন অংশ গ্রহণ করে তার সংখ্যাকে মলিকুলারিটি বা আণবিকতা বলে। তাহলে কোনো একটা এসএন বিক্রিয়ায় বা কোনো একটা এসএন বিক্রিয়ায় হার নির্ণায়ক ধাপে যতটা কণা, অণু, পরমাণু অংশগ্রহণ করে তার সংখ্যাটাকে বলা হয় কি, বলা হয় মলিকুলারিটি বা আণবিকতা। তাহলে দেখবো যে এখানে কটা অণু, পরমাণু অংশগ্রহণ করেছে, A আর B, তাহলে এটা একটা আর এটা একটা, তাহলে দুটো অংশগ্রহণ করছে, তাহলে এখানে মলিকুলারিটি বা আণবিকতা সমান কত হবে,
আণবিকতা সমান কত হবে 2, কারণ দুটো অংশ করেছে। যদি আণবিকতা বা মলিকুলারিটি 2 হয় তাহলে সেই বিক্রিয়াটাকে কি বলা হয়? সেই বিক্রিয়াটাকে বলা হয় SN2। আবার দেখব যে কোনো একটা বিক্রিয়ায় আমি দিলাম যে ডি একটা বিক্রিয়ক, তাহলে কি হচ্ছে ডিটা ভেঙে কি হয়েছে দেখা গেল বি আর সি একটা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়েছে, বিক্রিয়াজাত পদার্থ। তাহলে ডি এটা বিক্রিয়ক, তাহলে এটা একটা হার-নির্ণায়ক ধাপ, বিক্রিয়ক যা থাকবে হার-নির্ণায়ক ধাপ। তাহলে কটা কণা অংশগ্রহণ হচ্ছে? ডি এটা একটাই, একটা কণায় অংশগ্রহণ করেছে, তাই এর মলিকুলারিটি বা আণবিকতা কত? 1। সেই জন্য লিখেছি আমি লিখে দিয়েছি কোনো হার-নির্ণায়ক ধাপে যতটা অণু পরমাণু বা আয়ন তার এটা পরমাণু অংশগ্রহণ করে তার সংখ্যাকে কি বলবো? মলিকুলারিটি বা আণবিকতা। তাহলে কি ডি এখানে কটা অণু অংশগ্রহণ করেছে বা পরমাণু? একটাই। তাহলে একটা পরমাণু অংশগ্রহণ যদি করে তাহলে এই বিক্রিয়াকে কি বলা হয়? SN1 বিক্রিয়া। যদি আণবিকতা 1 হয় তবে বিক্রিয়াটাকে কি বলবো? SN1। আশা করি বোঝা গেছে SN1। তাহলে আবারও একটা বলছি যে এর কি হবে, যে যতটা বিক্রিয়ক অণু অংশগ্রহণ করবে বা মলিকুলারিটি অংশ করবে তার বিক্রিয়ার হারটা কি হবে? তার গাঢ়ত্বটা কি রকম হবে? তার কি হবে? গাঢ়ত্বের উপর নির্ভর করবে, বিক্রিয়ার হারটা গাঢ়ত্বের উপর নির্ভর করবে। দেখা গেল কি বিক্রিয়ক কি আছে? কটা কণা অংশগ্রহণ করেছে? অর্থাৎ দুটো পরমাণু অংশগ্রহণ করেছে। তাহলে এর গাঢ়ত্বটা আমরা কি লিখবো? যে বিক্রিয়ার হারটাকে সাধারণত এটাকে লিখবো বিক্রিয়া হার। তাহলে হার সমান কি লিখবো? একটা কে সমানুপাতিক হিসাবে ধ্রুবক নিব, আর এখানে কি আছে? বিক্রিয়ার হারটা কত হবে? এর গাঢ়ত্ব কত হচ্ছে? টু দি পাওয়ার 1, আর বি এর ক্ষেত্রে যদি দুটো অংশগ্রহণ মানে এই দুটার উপরে কি হচ্ছে? গাঢ়ত্বটা অংশগ্রহণ করেছে, তাহলে এটা একটা পরমাণু হচ্ছে 1, আর বি এর ক্ষেত্রে কত হবে? 1। তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 1 আর 1 যোগ করলে 2 হয়। তাহলে এই রকম ভাবে আমরা সাধারণত কি করব? এর বিক্রিয়ার হারটা কত হবে? 2। ওকে। এবার যদি বলি যে বিক্রিয়ার হার একটা অণু বা পরমাণু গাঢ়ত্বের উপর নির্ভর করছে, দেখা গেল যেখানে কি আছে আমার ডি ছিল, এখানে বি যোগ সি একটা বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে, তাহলে একটা অণুর এটার উপরে আমার গাঢ়ত্ব নির্ভর করছে, তাহলে কি হচ্ছে? ডি টু দি পাওয়ার 1, তাহলে গাঢ়ত্বের উপর নির্ভর করছে। আবার হতে পারে যে সি যোগ ডি সমান সমান এটা তৈরি হয়েছে, তাহলে একটার উপর গাঢ়ত্বটা নির্ভর করছে, অর্থাৎ সি এর গাঢ়ত্বের উপর আমার ওই বিক্রিয়াটা নির্ভর করছে। তাহলে সি এর গাঢ়ত্বটা কত হবে? 1, আর ডি এর কত হবে? যেহেতু ডি এ বলেনি, সি এর গাঢ়ত্বের উপর নির্ভর করছে, তাহলে কি হবে? এটা হবে 0। সমান সমান কত হবে? এটা বিক্রিয়ার সি থাকলো, তাহলে 1 আর 0 যোগ করলে কত হবে? 1 হবে। তাহলে বিক্রিয়ার হার নির্ণয় রাস্তা কত হবে? 1 হবে। তাহলে আমার ফার্স্ট জিনিসটা বোঝা গেল যে এসএন বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। একটা হলো SN1 মেইন জিনিসটা বুঝতে হবে, আর একটা হলো SN2। যদি বিক্রিয়ায় অণু পরমাণু বা সর্বনিম্ন কি হবে? ধীর সম্পন্ন গতি সম্পন্ন কি হবে? অর্থাৎ ধীর গতি সম্পন্ন বিক্রিয়ায় যতটা কণা অণু পরমাণু অংশগ্রহণ করছে তার সংখ্যাটাকে আমরা কি করব? মলিকুলারিটি বা আণবিকতা। আরো একটা কথা বলি, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, কোন ধীর গতি, এগুলো লিখে নিবে খাতায়, তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। কোন ধীর গতি সম্পন্ন বিক্রিয়া যতটা কণা অংশ গ্রহণ করে তার সংখ্যাকে মলিকুলারিটি বা আণবিকতা বলে, বা আণবিকতা বলে। তাহলে আমি বিক্রিয়া দেখতে হবে যে ধীর গতি সম্পন্ন বিক্রিয়ার ক্ষেত্রে দেখতে হবে যে কটা অণু বা পরমাণু অংশগ্রহণ করছে। তাহলে আমি এখন আলোচনা করব SN2 বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তাহলে এইটা জিনিসটা কথাটা খাতায় লিখে নাও, আমি আবার ওই কথাটাকে নিয়ে আসবো একটা যোগের ক্ষেত্রে অ্যাপ্লাই করব বিক্রিয়ার ক্ষেত্রে।
SN2 বিক্রিয়া। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট, ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। SN2 বিক্রিয়া অর্থাৎ যে বিক্রিয়া SN2 মেকানিজমের মাধ্যমে ঘটবে সেই বিক্রিয়াগুলোকে কি বলবো? SN2 বিক্রিয়া। যেমন উদাহরণ দিই, মিথাইল ক্লোরাইডের সাথে যদি আমার জলীয় KOH এর উপস্থিতিতে বিক্রিয়া ঘটায়, তাহলে আমার কি হবে? মিথানল উৎপন্ন হবে। আর কি হবে? এখানে KCl বেরিয়ে যাবে। তাহলে এবার আমরা দেখব মেকানিজম বা বিক্রিয়ার ক্রিয়া কৌশল। এই বিক্রিয়াটা কিন্তু আমাকে এখন লিখে নিতে হবে। তাহলে এখানে কটা কণা অংশগ্রহণ করেছে? এখানে এটা সাবস্ট্রেট, এটা একটা অনু অংশগ্রহণ করেছে, এটা মিথাইল ক্লোরাইড। আর এখানে একটা কি আছে? নিউক্লিওফাইল হিসাবে নেব কি? K প্লাস প্লাস OH মাইনাস। নিউক্লিওফাইল যেটা নেগেটিভ আধানযুক্ত থাকবে সেটাকে আমরা নিউক্লিওফাইল হিসাবে অংশগ্রহণ করাবো। তাহলে এখানে K প্লাস আছে, নেগেটিভ আয়ন হিসাবে আছে, OH মাইনাস আছে। তাহলে এবার দেখবো আমরা মেকানিজম বা বিক্রিয়ার ক্রিয়া কৌশলটা কি দেখব? বিক্রিয়ার ক্রিয়া কৌশল। এই বিক্রিয়াটি একই ধাপে সম্পন্ন হবে। একটি ধাপে সম্পন্ন হবে। তাহলে আমরা কি নিয়েছি? অনু হিসাবে সাবস্ট্রেট হিসাবে কাকে নিয়েছি? মিথাইল ক্লোরাইড। অর্থাৎ আর কি হবে? যে এখানে কার্বন থেকে ক্লোরিনের তড়িৎদ্রব্যতা বেশি, তাহলে ক্লোরিন পরমাণু নিজের দিকে ইলেকট্রনটাকে টেনে নেবে। তাহলে এটা কি হবে? এটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস। অর্থাৎ কার্বন পরমাণু আংশিক ধনাত্মক চার্জযুক্ত হলো আর ক্লোরিন পরমাণু ঋণাত্মক চার্জযুক্ত হলো। আর নিউক্লিওফাইল হিসেবে কাকে নেব? এই হ্যালোজেন মৌলের ঠিক বিপরীতে নেব নিউক্লিওফাইল হিসেবে। কেন নেব? যে এটাও নেগেটিভ আধান আবার এটাও নেগেটিভ আধান। তাহলে আমরা কি করব? নেগেটিভ হলে কি করবে? বিকর্ষণ করবে। অর্থাৎ স্টেরিক হিন্ডার্স, মানে কি হবে? বিক্রিয়াটা সবসময় ধাক্কাধাক্কি করতে গেলে বিক্রিয়াটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমরা কি করতে পারি? যে এখানে এই জন্য দিনে যে পাশে আমরা কি না দিয়ে কি হবে? যে এটা কাছাকাছি, তাহলে এখানকার নেগেটিভ আধান আর এখানকার নেগেটিভ আধান কি করবে? একে অপরের ধাক্কা করবে, তাহলে বিক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। তাহলে সেই জন্য আমরা কি করছি? বিপরীত দিকে দিয়েছি। এই কারণে কি হলো? ডিসটেন্সটা দূরে হয়ে গেছে। এটুকু কাছে ছিল, এটা দূরে হয়ে গেছে। এই কারণে কি হবে? তার বাধার পরিমাণটা অনেকটা হ্রাস পাবে। সেই জন্য বিপরীত দিকে দিয়েছি। তাহলে আমি এখানে নিউক্লিওফাইল হিসাবে কি করব? এই কার্বোক্যাটায়নকে অ্যাটাক করবে আর হ্যালোজেন পরমাণুটা কি করবে? বেরিয়ে যাবে। তাহলে দেখবো এখানে যে এখানে আমার অলরেডি কি আছে? OH মাইনাস। তাহলে OH টা কার্বোক্যাটায়নকে অ্যাটাক করবে, তাহলে OH। আমি এটাকে কি করলাম? ডট ডট দিলাম। কার্বন, হাইড্রোজেন পরমাণু আছে, আর এখানে কি আছে? ক্লোরিন দিয়ে ডট ডট দিলাম। তাহলে এটা ডেল মাইনাস, এটাও ডেল মাইনাস। এটা ডট ডট দেওয়ার অর্থ কি? যে OH নিউক্লিওফাইলটা কার্বোক্যাটায়নের সঙ্গে সম্পূর্ণরূপে কি হয়েছে? যুক্ত হয়ে যায়নি। আর ক্লোরিন পরমাণুটা অর্থাৎ ক্লোরিন আয়নটা, হ্যালোজেন আয়নটা কি সম্পূর্ণরূপে বেরিয়ে যায়নি। এটাকে বলা হয় ট্রানজিশন স্টেট বা অস্থায়ী অবস্থা। তাহলে এটাকে লিখতে পারি ট্রানজিশন স্টেট বা অস্থায়ী অবস্থা। তাহলে কি হবে? এটার সঙ্গে এখন বিক্রিয়া করছে, তাহলে বিক্রিয়াটা তো সুসম্পন্ন হবে। তাহলে দেখা যাবে যে ওয়েস্টটা এই কার্বনের সঙ্গে লেগে গেছে আর হ্যালোজেন পরমাণুটা বেরিয়ে গেছে। তাহলে অ্যাকচুয়ালি কি হবে? আমি পিছন দিকে এবার যে কোনো দিকে করতে পারি, তাহলে যেটা হয়ে গেল। তাহলে হ্যালোজেন পরমাণু কিন্তু সিএন হিসেবে বেরিয়ে গেল। আশা করি বিক্রিয়াটা বোঝা গেছে। তাহলে কটা কণা অংশ করেছে? দুটো কণা। একটা নিউক্লিওফাইল OH মাইনাস আর এটা কি করেছে? একটা সাবস্ট্রেট মিথাইল ক্লোরাইড। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? বিক্রিয়ার হারটা কি লিখতে পারি? অর্থাৎ
বিক্রিয়ার হারটা কার কার গাঢ়ত্বের উপর নির্ভর করছে, কার কার গাঢ়ত্বের উপর নির্ভর করছে, একটা সাবস্ট্রেট আর কি করছে আমার ওই নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপর নির্ভর করছে। তাহলে লিখে দিলাম যে বিক্রিয়ার হার সাবস্ট্রেট মানে মূল বিক্রিয়া কোনটা, সাবস্ট্রেট এবং নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপর নির্ভর করছে। তাহলে যার যার গাঢ়ত্বের উপর নির্ভর করছে সেটা বিক্রিয়া কি হবে, বিক্রিয়ার হার নির্ভর হবে। তাহলে অতএব বিক্রিয়ার হার সমান একটা সমানুপাতিক ধ্রুবক কে নিয়ে নিলাম। তাহলে যে যে অংশগ্রহণ করছে বা যার যার গাঢ়ত্বের উপর নির্ভর করছে কার কার, তাহলে এটা মিথাইল ক্লোরাইড CH3Cl এটা একটা, আর গাঢ়ত্ব নির্ভর করছে গাঢ়ত্ব OH মাইনাস মানে নিউক্লিওফাইল। তাহলে বিক্রিয়ার হারটা আমরা সেটা এইভাবে লিখে নেব। তাহলে SN2 বিক্রিয়াটা আমরা উদাহরণ এবং মেকানিজম বা বিক্রিয়ার ক্রিয়া কৌশল এবং বিক্রিয়ার হারটা আমরা সম্পন্ন করলাম। এবার আলোচনা করব SN1 বিক্রিয়া নিয়ে। আমার বিক্রিয়াটা কি লিখেছিলাম একটা ধাপে সম্পন্ন হয়, সেজন্য আমি একটা ধাপেই করে নিয়েছিলাম। অর্থাৎ এবার আমরা আলোচনা করব SN1 বিক্রিয়া। SN2 সম্পন্ন করলাম, এবার SN1। তাহলে SN1 কেন বলবো, যে SN বিক্রিয়ায় কি হবে যে বিক্রিয়ার হারটা কটা কণার উপরে অংশগ্রহণ করছে তাহলে তার সংখ্যাটাকে বলা হয় বিক্রিয়ার আণবিকতা। অর্থাৎ যে SN1 বিক্রিয়ায় তার কি হচ্ছে বিক্রিয়কটা অর্থাৎ সাবস্ট্রেটটা একাই অংশগ্রহণ করছে, তাই এটা কি লিখছি 1 অর্থাৎ মলিকুলারিটি 1 বা আণবিকতা 1, সেই জন্য SN1। এর আগে যেমন দেখালাম আবারও দেখাবো। যেমন আমি একটা নিলাম টার বিউটাল ব্রোমাইড, মানে মিথাইল গ্রুপ কটা আছে, 4টা, একটা কার্বন পরমাণু, সেজন্য এটা হলো টার। তাহলে এটাকে বলা হয় টার বিউটাল ব্রোমাইড, তাহলে এই বিক্রিয়াটা কি হবে, দুটি ধাপে সম্পন্ন হবে, তাহলে কি হবে, এটা আমি একটা উদাহরণ হিসাবে আগে দিই। এখানে আমরা কি হবে একই রকম ভাবে জলীয় কি হয়েছে উপস্থিতি দেব। তাহলে কি হবে, এটা একটা ফার্স্ট কার্বোকাটায়ন তৈরি হবে। কার্বোকাটায়নে কি হবে, বিআরটা আর কে এটা বেরিয়ে যাবে, তাহলে কেবি আর ওএইচ যুক্ত হয়ে যাবে। আমি জাস্ট এটা উদাহরণ দেখাচ্ছি। তারপরে ওএইচ যুক্ত হয়ে গেল প্লাস কেবি আর বেরিয়ে গেল। এবার এই বিক্রিয়ার আমরা মেকানিজম দেখাবো বা ক্রিয়া কৌশল। বিক্রিয়াটা কটা ধাপে সম্পন্ন হয়, দুটো ধাপে। তাহলে আমি দেখব ফার্স্ট স্টেপ। তাহলে কি ছিল, টার বিউটাল ব্রোমাইড। তাহলে কি হবে যে কার্বন থেকে হ্যালোজেন মৌলের তড়িৎ প্রবাহ বেশি, তাহলে কি হবে যে ব্রোমিন পরমাণু বেরিয়ে যাবে। এটা হবে স্লো স্টেপ। তো ব্রোমিন যদি বেরিয়ে যায় তাহলে এটা একটা কার্বোকাটায়ন তৈরি হবে। তাহলে এটা কার্বোকাটায়ন সি প্লাস হলো, প্লাস কি হবে বিআর মাইনাস। আমি কি বলেছিলাম, ফার্স্ট বলছে যে সর্বনিম্ন ধীর গতি সম্পন্ন বিক্রিয়ায়
যতটা কণা বা অণু অংশগ্রহণ করে তার সংখ্যাকে বলা হয় মলিকুলারিটি বা আণবিকতা। তাহলে এই বিক্রিয়ায় অর্থাৎ স্লো স্টেপে, স্লো মানে কি ধীর গতি সম্পন্ন বিক্রিয়ায় যেটা কণা অংশগ্রহণ করে, তাহলে এখানে কটা কণা অংশগ্রহণ করেছে? একটাই, আমি অন্য কিছু দেখতে পাচ্ছি না। তাই এই ধীর গতি সম্পন্ন বিক্রিয়ায় একটা কণা অংশগ্রহণ করেছে, সেই জন্য এটাকে বলছি SN1 বিক্রিয়া বা মলিকুলারিটি কত হচ্ছে এর মলিকুলারিটি 1, মানে একটাই এই টারবিউটাল ব্রোমাইড অণুটাই শুধু অংশগ্রহণ করে আছে। ভালো করে বোঝার চেষ্টা করবে। তাহলে এই জন্য বলছি SN1। এবার সেকেন্ড স্টেপে কি দেখব? তাহলে আমি এটাকে নিয়ে নেব, টারবিউটাল কার্বোক্যাটায়ন নিয়ে নেব। 11 এ পড়েছো তোমরা কার্বোক্যাটায়ন জিনিসটা কি। তাহলে আমি নিউক্লিওফাইল হিসাবে কে ছিল? OH মাইনাস ছিল। তাহলে এখানে যেমন কি করেছিলাম K প্লাস প্লাস OH মাইনাস, তাহলে কি হবে? OH মাইনাসে কার্বোক্যাটায়নকে কি করবে? অ্যাটাক করবে। কিন্তু যখন এটা অ্যাটাক করবে এটা খুব দ্রুত ঘটবে, দ্রুত ইংরেজিতে যেটা বলি ফাস্ট। তাহলে দ্রুত যখন অ্যাটাক করবে তাহলে এটা কি হবে? কার্বোক্যাটায়নটাকে প্রশমিত করবে আর OH টা কার্বনের সঙ্গে বন্ধন গঠন করবে, এটা একটা সংযোজী বন্ধন গঠন করবে। তাহলে এখন বুঝতে হবে যে স্যার এটা এখানে কি ছিল, যে এখানেও তো নিউক্লিওফাইল হিসাবে OH আছে, কিন্তু আমি বারবার বলেছি যে এখানে কি করছে, যখন ধীর গতি সম্পন্ন বিক্রিয়ায় যতটা কণা বা অণু অংশগ্রহণ, তাহলে ধীর গতি সম্পন্ন বিক্রিয়ায় কি অণু করছে? টারবিউটাল ব্রোমাইড, সেই জন্য এর মলিকুলারিটি বা আণবিকতা কত 1 হচ্ছে। আর এখানে কি হবে, যে আমি সবসময় কি করব, বিক্রিয়ার হারটা আর বিক্রিয়ার গাঢ়ত্বটাও সবসময় কি করব, ধীর গতি সম্পন্ন বিক্রিয়ায় যে কণাটা অংশগ্রহণ করছে তার গাঢ়ত্বের উপরেই নির্ভর করছে। আর এখানে নিউক্লিওফাইলটা কেন ধরবো না? কারণ এই যে ফার্স্ট যখন ধরছে দ্রুত হচ্ছে, আমরা তত তাড়াতাড়ি ধরতে পারছি না, এটা কি ফার্স্ট যখন হচ্ছে এটা তাড়াতাড়ি লেগে যাচ্ছে, সেই জন্য এটাকে নেগলিজিবল ধরা হয় তার গাঢ়ত্বটাকে। বুঝা গেল আশা করি। তাহলে এখানে বিক্রিয়ার উপরেই লিখছি যে বিক্রিয়ার হারটাকে কি লিখবো? বিক্রিয়ার হার। তাহলে কার উপর নির্ভর করছে? ধীর গতি সম্পন্ন বিক্রিয়ার সাবস্ট্রেটের উপর, তাহলে এর গাঢ়ত্বের উপর নির্ভর করছে। তাহলে টারবিউটাল ব্রোমাইড একটা সমানুপাতিক ধ্রুবক হিসেবে কি কাকে কে কে নেব? তাহলে এখানে লিখতে পারি CH3, তিনটা 3 আছে, CH মিথাইল গ্রুপ, এখানে Br আছে। শুধু এর গাঢ়ত্বের উপর নির্ভর করছে বলে বিক্রিয়ার হারটা কে, তারপরে কি হচ্ছে টারবিউটাল ব্রোমাইড। তাহলে এখানে লিখলাম যেখানে কে সমান কি হলো? সমানুপাতিক ধ্রুবক। আশা করি বোঝা গেছে SN1 বিক্রিয়া আর SN2 বিক্রিয়া। এরপরেও যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে জানাবে। এবার আলোচনা করব SN ও SN2 বিক্রিয়া হারের উপর প্রভাব সৃষ্টিকারী কারক সমূহ। SN1 ও SN2 বিক্রিয়া হারের উপর প্রভাব সৃষ্টিকারী কারকসমূহ। আগে আমরা আলোচনা করব SN2 বিক্রিয়াগুলো কারা আগে প্রাধান্য পাবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে কারদের প্রভাবটা হবে। এখানে আমি কি নিলাম, যে একটা নিলাম মিথাইল ক্লোরাইড, এটার নাম হলো, এক নাম্বার লিখলাম মিথাইল ক্লোরাইড। তারপরে নিলাম 1 ডিগ্রি অ্যালকিল হাইড, হাইড্রোজেন মৌলের সঙ্গে কি হবে? যুক্ত কার্বন পরমাণু সরাসরি যদি আমার কি হয়, সরাসরি একটি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকে, তাহলে এটাকে বলবো 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। এর সাধারণ নাম হলো ইথাইল ক্লোরাইড। তাহলে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড।
3 নাম্বার নেব সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড। সেকেন্ডারি কেন বলছি? হ্যালোজেন পরমাণুর সঙ্গে যুক্ত কার্বন সরাসরি কটা কার্বন সঙ্গে আছে? দুটো আছে, সেজন্য এটাকে 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড বলা হয়। 3 নাম্বার নেব টারসিয়ারি অ্যালকিল হ্যালাইড। হ্যালোজেন মৌলের সঙ্গে যুক্ত কার্বন সরাসরি যদি 3টা কার্বনের সঙ্গে যুক্ত থাকে তাহলে এটা হলো সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড, সরি টারসিয়ারি অ্যালকিল হ্যালাইড। এটা হলো 3 ডিগ্রি বা টারসিয়ারি অ্যালকিল হ্যালাইড। তাহলে SN2 বিক্রিয়ায় প্রাধান্য কাদের আগে বেশি এই নিয়ে আলোচনা করব। আমি যদি 1 নম্বর কোশ্চেন দেখি মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড যদি দেখি তাহলে আমার কি হবে? এই নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে। তাহলে নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে কখন? যখন এটা কি হবে যে আমার ক্লোরিন পরমাণু ঋণাত্মক আধান নিয়ে বেরিয়ে যাবে, বা অর্থাৎ ডেল মাইনাস হচ্ছে আর এটা হচ্ছে ডেল প্লাস। তাহলে কি হচ্ছে এটা সোজাসুজি মানে আমার সরলরৈখিক ভাবেই যাবে। তাহলে সোজাসুজি কার্বন পরমাণুকে অ্যাটাক করছে, কেউ কোনো এর পার্শ্ববর্তী কোনো কার্বন পরমাণু নেই, অর্থাৎ মিথাইল গ্রুপ নেই। সেই জন্য কি করছে এটা দ্রুত ঘটবে, মানে সরাসরি এই কি করছে ওয়েস্টটা যত তাড়াতাড়ি কি হবে লাগতে পারবে কার্বন পরমাণুর সঙ্গে নিউক্লিওফাইলটা, তত তাড়াতাড়ি কি হবে হ্যালোজেন মৌলটা বেরিয়ে যাবে। তাহলে এটা সবথেকে বেশি ফাস্ট ঘটবে, অর্থাৎ দ্রুত বিক্রিয়া করবে, দ্রুত বিক্রিয়া ঘটবে। তাহলে আমি 1 নম্বর নিয়ে আলোচনা করলাম, এটা কি করলাম মিথাইল ক্লোরাইড। আমি 2 নম্বর নিয়ে আলোচনা করব যেটা হলো 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। একই রকম ভাবে হ্যালোজেন পরমাণুর সঙ্গে যুক্ত কার্বন পরমাণু আমার কি করছে, আমার এদিকে হাইড্রোজেন আছে, এদিকেও হাইড্রোজেন আছে, আবার এখানে কি আছে CH3 গ্রুপ আছে। তার মানে হ্যালোজেন পরমাণুর সঙ্গে যুক্ত কার্বন সরাসরি কি হচ্ছে একটা কার্বন সঙ্গে যুক্ত আছে। আর এখানে আমার কি হচ্ছে নিউক্লিওফাইল যদি অ্যাটাক করে, নিউক্লিওফাইলটা কি ছিল OH মাইনাস, তাহলে এটাও কি হবে একই রকম সরলরৈখিক ভাবে যাবে। তাহলে এটা কি হলো ডেল মাইনাস, এটা ডেল প্লাস। যখন ডেল প্লাস হয়েছে তখন নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে। অ্যাটাক করার সময় দেখা যাচ্ছে যে আমার সামনে বাধা হিসাবে এই কার্বন পরমাণুটা থেকে যাচ্ছে, তখন বাধা বলে কি হবে এর তুলনায় এটা কি ধীরগতি সম্পন্ন হয়ে যাবে, কারণ বিক্রিয়াটা খুব তাড়াতাড়ি ফাস্ট লাগতে পারবে না। আর যত তাড়াতাড়ি ফাস্ট না লাগতে পারবে তত তাড়াতাড়ি হ্যালোজেন পরমাণু বেরিয়ে যেতে পারবে না। তাহলে কি হবে এর তুলনায় এটা কি ধীরগতি সম্পন্ন, এই কারণে কারণ স্টেরিক হিন্ডার্স, এই কথাটা মাথায় রাখবে, স্টেরিক হিন্ডার্স বা বাধা সৃষ্টি হচ্ছে, বাধা। তাহলে বাধা কি কোথায় হচ্ছে যে এই যে নিউক্লিওফাইল OH মাইনাস এর সরাসরি কার্বন পরমাণুর সাথে লাগতে পারছে না। তাহলে এই যে আমার কার্বন পরমাণুটা কি করছে এই নিউক্লিওফাইলটাকে ব্যাঘাত ঘটাচ্ছে ঢুকতে। 3 নম্বর কোশ্চেন কি করব সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড, এটা নিয়ে আলোচনা করব। তাহলে এখানে নিউক্লিওফাইল হিসাবে যদি আমি OH মাইনাস অ্যাড করি, তাহলে একই রকম ভাবে দেখবো এখানে আমার কি হচ্ছে মিথাইল গ্রুপ রূপে অর্থাৎ কার্বন পরমাণু কি হচ্ছে একটা ব্যাঘাত ঘটছিল, আর এখানে দেখতে পাচ্ছি কি নিউক্লিওফাইলের সঙ্গে দুটো কার্বন পরমাণু ঢুকতে দিচ্ছে না, মানে ব্যাঘাত ঘটাচ্ছে। তাহলে এর থেকে কি হবে এটা আরো ধীরগতি সম্পন্ন হয়ে যাবে। সেই জন্য কি হচ্ছে এটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস কার্বোকাটায়ন হলে কি হবে এর তুলনায় এটা কি হবে ধীরগতি সম্পন্ন হবে, কারণ এর বাধার পরিমাণটা বেশি, এই কারণে স্টেরিক হিন্ডার্সের পরিমাণটা বেড়ে যাচ্ছে। যেখানে কি যে একটা কার্বন পরমাণু ছিল আর এখানে কি আছে এই কার্বনের সঙ্গে দুটো কার্বন পরমাণু যুক্ত আছে, আর এখানে যেখানে একটা ছিল, তাহলে বাধাটা এর তুলনায় বেশি হয়ে গেল। তাহলে কি হবে সহজে ঢুকতে পারছে না। 3 নম্বর কোশ্চেন কি করব টারসিয়ারি অ্যালকিল হ্যালাইড। একই রকম ভাবে তাহলে এটা কি হবে ডেল মাইনাস ডেল প্লাস, নিউক্লিওফাইল হিসেবে কি OH মাইনাস আছে। তাহলে কি হচ্ছে যে এখানে কি হচ্ছিল একই রকম ভাবে হচ্ছিল যে দুটো ছিল, এখানে কার্বন মিথাইল গ্রুপ, তাহলে কটা আছে 3টা হয়ে যাচ্ছে। তাহলে এদের তুলনায় কি এর বাধাটা আরো বেশি হচ্ছে, স্টেরিক হিন্ডার্স ওয়েস্টটা কি হচ্ছে লাগতে পারছে না। এই জন্য আমার টারসিয়ারি অ্যালকিল হ্যালাইডকে SN2 বিক্রিয়ায় অংশগ্রহণ করাই হয় না, কারণ এতটা মানে লুজ, কারণ যে এটা বাধার পরিমাণটা অনেকটাই বেশি। তাহলে এদের ক্রমটা হবে কি হবে SN2 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম কি লিখতে পারি SN2 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম, সক্রিয়তার ক্রম কি লিখব সবথেকে কি হলো মিথাইল ক্লোরাইড, তাহলে কি লিখতে পারি মিথাইল ক্লোরাইড, মিথাইল
ক্লোরাইড। তারপরে তারপর কি হবে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড বা ইথাইল ক্লোরাইড, ক্লোরাইড। তারপরে কি লিখতে পারি, এটা সাধারণত কি লিখতে পারি ইউপ্যাক নাম অনুযায়ী দিতে পারি, তাহলে 1 2 3, তাহলে 2 ক্লোরো প্রোপেন, বা এটাও লিখতে পারি এইভাবে 1 2 3, তাহলে 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন। তাহলে আলটিমেটলি আমরা আরো সহজ করে লিখে দিচ্ছি, তাহলে লিখে দিলাম এর ক্রমটা হবে CH3Cl মিথাইল ক্লোরাইড, তারপরে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড CH3CH2Cl, তারপরে লিখে দিলাম সেকেন্ডারি CH3 2CH সেকেন্ডারি, তারপরে লিখে দিলাম টারসিয়ারি অ্যালকিল হ্যালাইড। তাহলে এদের হলো SN2 বিক্রিয়ার ক্রম, অর্থাৎ এটা সবথেকে বেশি, তারপর এটা কম, এটা কম, এটা কম, এটা মানে বিক্রিয়ায় অংশগ্রহণ করাই না। আশা করি বোঝা গেছে এর ক্রমটা SN2 বিক্রিয়ায়। একই রকম ভাবে লিখবো SN1 বিক্রিয়ার প্রভাবটা কি রকম। SN1, তাহলে এটা কি হবে যে SN1 এর ক্ষেত্রে কার্বোক্যাটায়নের উপর স্থায়িত্বটা বৃদ্ধি পাবে। স্থায়িত্ব বৃদ্ধি পাবে। তাহলে একই রকম ভাবে আমি যদি ধরি মিথাইল ক্লোরাইড 1 নাম্বার, 2 নাম্বার 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, 3 নাম্বার 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, 4 নাম্বার 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। যেমন SN2 এর ক্ষেত্রে দেখলাম, এটা SN1 এর ক্ষেত্রে কেমন দেখব। এটা যদি আমি বিবেচনা করি কার্বোক্যাটায়ন, তাহলে এটা কি হবে CH3Cl, এটা সাধারণত কার্বোক্যাটায়ন খুবই কম। আমি যদি দেখি যে এটার যদি কার্বোক্যাটায়ন দেখি 2 নম্বরের ক্ষেত্রে, প্লাস, কারণ আমরা কার্বোক্যাটায়ন করেছি এর আগে। 3 নম্বরে যদি কার্বোক্যাটায়ন দেখি, কারণ কার্বোক্যাটায়ন কখন হবে একই রকম ভাবে যে এই ক্লোরিন পরমাণু বেরিয়ে যাবে, তাহলে ক্লোরিন পরমাণু বেরিয়ে গেলে কি হয় একটা কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়, ক্লাস 11 আমরা করেছি, তাই ওইদিকে আর ডিটেইলস যাচ্ছি না। তাহলে এটার ক্ষেত্রে একই রকম ভাবে করব। আশা করি কার্বোক্যাটায়নটি বুঝতে পারছো। এটা কিভাবে লিখতে পারি, এটা কার্বোক্যাটায়ন মিথাইলের ক্লোরাইডের কার্বোক্যাটায়ন। তাহলে আমাকে দেখতে হবে যে আমি এগুলো ব্যাখ্যা করব যে কার্বোক্যাটায়নের উপর স্থায়িত্ব বৃদ্ধি করবে। আমরা জানি যেমন ইন্ডাকটিভ ইফেক্টের ক্ষেত্রে জানি যে CH3 গ্রুপটা প্লাস আই ইফেক্ট, তার মানে আমরা পড়েছিলাম ইন্ডাকটিভ ইফেক্ট। তাহলে ইন্ডাকটিভ ইফেক্টকে আমরা সাধারণত কিভাবে ব্যবহার করেছিলাম, একটা প্লাস আই ইফেক্ট, একটা মাইনাস আই ইফেক্ট। তাহলে প্লাস আই ইফেক্ট গুলো যেমন হয়েছিল কার অন্তর্ভুক্ত, প্লাস আই ইফেক্টটা মানে বন্ড CH3 টা প্লাস আই ইফেক্টের অন্তর্ভুক্ত। প্লাস আই ইফেক্ট কারা হবে, যারা ইলেকট্রন বিকর্ষী গ্রুপ, অর্থাৎ প্লাস আই ইফেক্টে যারা অন্তর্ভুক্ত
তারা হবে ইলেকট্রন তাদের বলা হয় ইলেকট্রন বিকর্ষী গ্রুপ, ইলেকট্রন বিকর্ষী, ইলেকট্রন বিকর্ষী গ্রুপ। অর্থাৎ কি করবে, ইলেকট্রন দেবে, কাকে দিবে, এই কার্বোক্যাটায়নকে দিবে। তাহলে মিথাইল হলো প্লাস আই ইফেক্ট, মানে কি করবে, ইলেকট্রন দেবে, ইলেকট্রন বিকর্ষী গ্রুপ। তাহলে এখানে দেখবো কোনো এখানে প্লাস আই ইফেক্ট উপস্থিত নেই, সেই জন্য কি করবে, কার্বোক্যাটায়নটা কি হবে, স্থায়িত্বটা সেরকম ভাবে পাবে না, মানে অন্য কেউ ইলেকট্রন দেওয়ার মতো এখানে নেই। এখানে আছে মিথাইল গ্রুপ আছে, এটা কি হবে, প্লাস আই ইফেক্ট। তাহলে প্লাস আই ইফেক্টের মধ্যে কি অন্তর্ভুক্ত, CH3, তাহলে ইলেকট্রন বিকর্ষী। তাহলে কি হবে, এখানে আমাকে এই কার্বন পরমাণুকে কি করবে, ইলেকট্রন ঘাটতি আছে, তাহলে ইলেকট্রন দিতে পারবে। এখানে দেখবো যে এখানে আমার 3টা হয়ে গেছে, এখানে 2টো হবে, এটা 2 ডিগ্রি, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এগুলো কার্বোক্যাটায়ন বলা হয়, এটাকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বলা হয়, এটাকে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন বলা হয়। তাহলে এখানে কি হবে, যে এইখান থেকে একটা CH3 থেকে কি করবে, কার্বন পরমাণুকে ইলেকট্রন দিতে পারবে, তাহলে তুলনামূলক এর ঘাটতিটা প্রশ্ন হতে চাইবে। একই রকম ভাবে এটার ক্ষেত্রে কি হবে, যে দুটো CH3 গ্রুপ আছে, তাহলে কি হবে, দুটো CH3 থেকে ইলেকট্রন আসবে, তাহলে এর তুলনায় এর ঘাটতিটা কি হবে, অনেকটাই হালকা হবে, তার মানে এটা তাড়াতাড়ি প্রশ্ন হতে যাবে। আর এটার ক্ষেত্রে কি হবে, 3 দিক থেকে ইলেকট্রন যাচ্ছে, তার মানে কি হচ্ছে, যে এই 3টা মিথাইল গ্রুপ থেকে যখন ইলেকট্রন যাচ্ছে, এটা কি হবে, দ্রুত প্রশ্ন হতে হবে, তাহলে এর স্থায়িত্বটা বেশি হবে। যে তত তাড়াতাড়ি পজিটিভটাকে কি করতে পারবে, হ্রাস করতে পারবে, তার কি হবে, তত তাড়াতাড়ি প্রশ্ন হতে হবে। আর এটা আবার বলছি যে এখান থেকে কোনো আমার কি হচ্ছে, যে প্লাস আই ইফেক্ট, মানে ইলেকট্রন বিকর্ষী গ্রুপ নেই। এখানে কটা আছে, এখানে একটা ইলেকট্রন বিকর্ষী গ্রুপ আছে, এখানে কটা আছে, একটা। এখানে ইলেকট্রন বিকর্ষী গ্রুপ কটা আছে, দুটো। তাহলে কি বলে, দুটো হলে এর থেকে বেশি তুলনামূলক ইলেকট্রন দিতে পারবে। একই রকম ভাবে এখানে ইলেকট্রন বিকর্ষী গ্রুপ কটা আছে, 3টা। তাহলে কি করবে, যে 3 জন একে ইলেকট্রন দিতে পারবে, তাহলে কি হবে, যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বেশি। তাহলে এখানে লিখবো SN1 বিক্রিয়ায় কার্বোক্যাটায়নের SN1 বিক্রিয়ার সক্রিয়তার ক্রমটা কিরকম হবে, SN1 বিক্রিয়ায় সক্রিয়তার ক্রমটা কেমন হবে। তাহলে SN2 এর অপোজিটটা হচ্ছে, তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, তাহলে লিখে দিলাম 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, তারপরে 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, তারপরে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, তারপরে মিথাইল ক্লোরাইড। আশা করি বোঝা গেছে SN1 বিক্রিয়ার সক্রিয়তার ক্রমটা। তাহলে একটা ছকের মাধ্যমে আমরা ছোট করে দেখার চেষ্টা করব। এটা নিলাম 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এটা 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। একই রকম ভাবে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড নিলাম মিথাইল ক্লোরাইড। তাহলে আমি এই দিকে যদি যাই, এটাকে যদি আমি SN বিক্রিয়া দেখাই, এই পথে যদি SN2 অনুযায়ী দেখাই, তাহলে কি হবে, SN2 অনুযায়ী এটা কি হবে, সক্রিয়তার ক্রমটা বাড়বে। এদিকে গেলে SN2 বিক্রিয়ার সক্রিয়তার ক্রমটা কি হবে, বাড়বে। একই রকম ভাবে এই দিক থেকে আমি যদি এদিকে আসি, তাহলে SN1 বিক্রিয়ার সক্রিয়তার ক্রমটা কি হচ্ছে, প্রথমে আমরা যে কি জেনেছিলাম,
3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, তারপরে মিথাইল ক্লোরাইড, তাহলে SN1 বিক্রিয়াক্রমটা কি হবে, বাড়বে। একই রকম ভাবে যদি আমি উপরে যদি SN1 লিখি তাহলে এদিক গেলে কি হবে, কমবে। একই রকম ভাবে যদি এখানে SN2 আসে তাহলে একই রকম ভাবে এদিকে SN2 যদি লিখি তাহলে কমবে। তাহলে এটা স্ট্রাকচার থেকে আমরা কি বুঝতে পারবো, এদিকে গেলে কি হবে, SN2 সক্রিয়তার ক্রমটা বাড়বে, আর ওই দিক থেকে এদিকে আসলে SN1 বিক্রিয়ার সক্রিয়তার ক্রমটা কি হবে, বাড়বে। তাহলে আশা করি বুঝা গেছে। কারো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবে। এই পর্যন্ত রাখছি। আসসালামু আলাইকুম।